কেবিনে বসে বসে কাজ করতেছে মেঘ। এই সময় পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। পিছনে ফিরতে দেখে তার বিদেশি ম্যাডাম কটকট করে তাকিয়ে আছে মেঘের দিকে। এদিকে মেঘ তো মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করেছে, কারণ সে জানে এই বিদেশি ম্যাডাম যে কারোর কেবিনের সামনে গিয়ে দাঁড়ালেই তার কপাল পড়বে। এসব ভাবতে না ভাবতেই ঠাস ঠাস করে 3টা চর পড়ে গেল মেঘের গালে। মেঘ তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পুরো অফিস নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ কি বলে সেই আশায়। বেশ কিছুক্ষণ পর মেঘ বলতে লাগলো, ম্যাডাম, আমার অপরাধটা কি? আপনি আমার গালে সকাল সকাল চড় মারলেন কেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছিলাম? হোয়াট রাবিশ! আমার মুখে মুখে কথা বলা, আজকে তোকে চাকরি থেকে বের করে দিব। একটা কাজ দিলে ঠিকমতো করতে পারিস না। ম্যাম, তাই বলে সকাল সকাল আমার গালে চড় মেরে এই কথাটা বলতে হবে নাকি আপনার? এখন যদি আমি আপনার কিছু একটা করে ফেলি, তখন কি করবেন আপনি? মায়া তোতলাতে বলতে লাগলো। মানে আপনি কি করবেন? মেঘ একটানে তার ম্যাডামের হাত দুটো বুকের সাথে চেপে ধরে মায়ের ঠোঁটের সাথে লিপ কিস করতে থাকলো। এটা দেখে তো পুরো অফিস থ। মেঘ এসব কি করতেছে কেউ কিছু বুঝতে পারছে না। পাশের কেবিন থেকে এক আপু বলতে লাগলো, বেশ ভালোই হয়েছে, মেঘ ভাইয়া এবার উচিত একটা কাজ করেছে। এই রাগী বিদেশি ম্যাডামকে মেঘ ভাইয়াই ঠিক করতে পারবে। প্রায় 12 মিনিট লিপ কিস করার পর মেঘ মায়াকে ছেড়ে দিয়ে বসে পড়ল চেয়ারে। এদিকে মায়া তো রাগে সাপের মতো ফুসফুস করতেছে। এমন সময় আবারও মেঘের গালে চর পড়ে গেল 3টা। চর দিয়ে মায়া আর ওইখানে থাকলো না, সোজা চলে গেল তার কেবিনে। ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে বিড়বিড় করতেছে আর বলতেছে, সামান্য একটা কর্মচারী, সেই কিনা আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে লিপকিস করেছে। থু, আজকে তো এই ছেলেকে অফিস থেকে বের করেই ছাড়বো। এই বলেই মায়া ডাকতে লাগলো পিয়নকে। রহিম চাচা, রহিম চাচা, এক্ষুনি আমার কেবিনে আসেন। রহিম চাচা বাইর থেকে দৌড়ে কেবিনের ভিতর চলে আসলো। মায়াকে সবাই ভয় পায় ঠিক, রহিম চাচাও ভয় পায়। রহিম চাচা তুতলাতে তুতলাতে বলতে লাগলো, ম্যাডাম, কি হয়েছে বলেন আমাকে, আমি এক্ষুনি এনে দিতেছি। কিছু আনার দরকার নেই, আপনি মিস্টার মেঘকে বলেন যে আমার কেবিনে আসার জন্য। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে যাতে আমার কেবিনে থাকে উনি। ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি ম্যাডাম। রহিম চাচা দৌড়ে চলে গেল মেঘের কাছে। এদিকে মেঘ তো মিটিমিটি করে হাসতেছে আর বলতেছে, অবশেষে আমি কিনা অফিসের ম্যাডামকে লিপ কিস করলাম। আল্লাহ ভালো জানে আজকে আমার কপালে কি আছে। এসব ভাবতেছে মেঘ। এমন সময় রহিম চাচা এসে মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘ, তুমি কি এমন করেছো যে ম্যাডাম এত রেগে আছে? তাড়াতাড়ি যাও ওনার কেবিনে, 5 মিনিট সময় দিয়েছে, না গেলে পরে অফিসে আগুন ধরে যাবে। তুমি তো জানো বিদেশি ম্যাডাম কেমন। চাচা, আপনি যান, আমি এখনই যাইতেছি ম্যাডামের কেবিনে। এই বলে মেঘ ফাইলগুলো নিয়ে চলে গেল মায়ার কেবিনে। দরজার বাহিরে দাঁড়িয়ে মেঘ বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। মেঘ কেবিনের ভিতরে ঢুকতেই মায়া তার কেবিন থেকে একটা কলম নিয়ে মেঘের দিকে ছুঁড়ে মারল। মেঘ সাথে সাথেই কলমটা ধরে ফেলল আর মুচকি হাসলো। ইডিয়েট, রাবিশ! এই নেন কাগজ, আপনাকে এই অফিস থেকে বের করে দেওয়া হলো। আপনি আর এই অফিসে চাকরি করতে পারবেন না। আপনার বেতন আর কাগজ। কি হলো, পাগলের মতো হাসতেছেন কেন? আপনি হয়তো এই অফিসে জয়েন করেছেন মাত্র 3 দিন হয়েছে। নিয়ম শৃঙ্খলা আপনি কিছুই জানেন না। আপনার চেয়ারের পাশে দেখেন বড় বড় করে নিয়ম কানুন লেখা আছে, একবার পড়ে আমাকে শোনান তো। মায়া একটু জোর জোরে পড়তে লাগলো। পড়া শেষ হতেই চিৎকার করে মেঘকে বলতেছে, রাবিশ জাস্ট! এই শৃঙ্খলার জন্য তোকে এই অফিস থেকে বের করতে পারলাম না, তবে উচিত শিক্ষা তো দিতে পারবো একটা। এই বলে মায়া মেঘের একটা হাত ধরে টেবিলের উপর রেখে কলম নিয়ে দিল সজোরে কুতো, কিন্তু কলমের পিন গিয়ে লাগলো মায়ের হাতে। বিদেশি মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে আজকে বুঝলাম। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান,
না হলে ব্লাড বের হবে আরও বেশি। আর ফাইলগুলো রেখে গেলাম, আজকে কাজ শেষ আমার। এই বলে মেঘ চলে গেল। এইদিকে মায়া চিৎকার করতে করতে তার কেবিন থেকে বের হয়ে গেল নিচে। মায়াকে এইভাবে চিৎকার করতে করতে বের হয়ে যেতে দেখে পাশের কেবিন থেকে মেঘের কলিগ সজল ভাই বলতে লাগলো, ভাই ফাটিয়ে দিয়েছো তুমি, বিদেশি ম্যাডামের জন্য তুমি পারফেক্ট। তা কেবিনের ভেতরে কি হয়েছে একটু বলবে? তাহলে শুনেন কি হয়েছে। মেঘ সবাইকে সব কিছু বলতে লাগলো। বেশ কিছুক্ষণ বলার পর সব কলিগরা হাসাহাসি করতে লাগলো। দুপুর 2টা, সবাই কেবিনে বসে খাবার খাচ্ছে। এইদিকে মায়া হাসপাতাল থেকে চলে গেছে তার বাসায়। কলিং বেল দিতেই তার মা শিউলি বেগম এসে দরজা খুলে দিতেই মায়াকে দেখতে পেল। মায়ের হাতে ব্যান্ডেজ দেখে চমকে গিয়ে বলতে লাগলো, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? এ আম্মু, আমি আর এই বাংলাদেশে থাকবো না, আমি কালকেই ইউএসএ চলে যাব। ওইখানেই আমার ভালো লাগে। বাংলাদেশে এসেছি 7 দিন হয়েছে, 3 দিন হয়েছে অফিসে গিয়েছি। অফিসের ফাজিল একটা ছেলে আমার সাথে প্রতিনিয়ত বেয়াদবি করে। আজকে তাকে মারতে গেছিলাম, কিন্তু উল্টো আমাকে আমি মায়া আর কিছু বলতে পারল না, কান্না করতে করতে চলে গেল তার রুমে। এদিকে শরীফ চৌধুরী বুঝতে পারছে এটা কার কাজ, তাই ফোন দিল অফিসে মেঘের কাছে। মেঘ কয়েকবার রিং হতেই মেঘ ফোনটা রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, হঠাৎ এই সময় ফোন দিলেন যে? মায়া তোমার সাথে কি করেছে? স্যার, সামান্য একটু ভুল হয়েছে ফাইলে, ওইটা নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে এবং আমার হাতে কলম ঢুকিয়ে দিতে গেছিল, কিন্তু ওনার হাতেই লেগে গেছে। ও আচ্ছা, ঠিক ব্যাপার। আচ্ছা তুমি রাগ করো না মেঘ, মায়া বিদেশ থেকে বড় হয়েছে, তো বাংলাদেশে এসেছে মাত্র 7 দিন হয়েছে। কার সাথে কেমনভাবে চলতে হবে এটা সে বুঝতে পারছে না, তুমি একটু মানিয়ে নিও। ঠিক আছে স্যার, রাখলাম তাহলে এখন। ফোনটা কেটে দিয়ে বসে রইল। দেখতে দেখতে রাত 8টা বেজে গেছে। অফিস ছুটি দিয়ে দিছে। মেঘ তার বাইক নিয়ে সোজা চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই মেঘের ছোট বোন মিষ্টি এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো, আম্মু গো, আপু গো, তোমার ছেলে কোন মেয়ের সাথে রুম ডেট করে এসেছে গো। তাড়াতাড়ি এসে দেখে যাও তোমার ছেলের কি অবস্থা হয়েছে গো। আরে মিষ্টি, এসব কি যাতা বলতেছিস তুই? মিষ্টির চিৎকার শুনে মেঘের আব্বু আম্মু দৌড়ে চলে আসলো দরজার সামনে। মেঘকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলতে লাগলো, বাবা, তুই এই কাজটা করতে পারলি? আমাদের বললে কি আমরা বিয়ে দিয়ে দিতাম না? তুই এটা কেন করলি বাবা? আরে আম্মু, কি হয়েছে বলবা তো? আর এই মিষ্টি, তুই কি শুরু করলি? প্রত্যেকটা দিন একটা না একটা বাহানা না করে আম্মু আব্বুর কাছে আমাকে বকানা শুনিয়ে শান্তি পাস না? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি ভাইয়া। তুমি কোন মেয়ের সাথে খষ্টি নষ্টি করেছো? তোমার ঠোঁটে মেয়েদের লিপস্টিক লাগানো কেন? বলো বলো, আমাদের উত্তর দাও। ইয়ে না, মানে আম্মু। বাবা, তুই কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছিস? আমাদের বল, আমরা তোকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব। একবার বল বাবা। আরে আম্মু, শরত ফ্রেশ হয়ে আসি আগে, এরপর বলতেছি কি হয়েছে আমার সাথে। এই বলে মেঘ সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতে বসতে বলতে লাগলো, তাহলে শোনো কি হয়েছে আমার সাথে। এরপর মেঘ সব কিছু বলল তার পরিবারকে। সব কিছু শোনার পর তো সবাই পড়েই থ হয়ে আছে। এইদিকে মিষ্টি মিটমিট করে হাসতে হাসতে বলতে লাগলো, ভাইয়া, তোমার বিদেশি ম্যাডাম বেশি সুন্দরী নাকি? সুন্দরী হলে আমার কোনো সমস্যা নেই, ভাবি তো ডাকাই যায়। কি বলো আম্মু? সেটা তো সমস্যা নেই, তবে মেয়েটাকে একবার দেখতে পারলে ভালো হতো। মেঘ, তুই এক কাজ করিস, মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় চলে আসিস একদিন, দেখবো। আম্মু ধরে নাও, এটাই তোমাদের বৌমা হবে। এখন খাবার দাও, খুব ক্ষুধা লাগছে আমার। রেহেনা বেগম খাবার দিয়ে দিল মেঘকে। মেঘ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় বসে ফেসবুক স্ক্রলিং করতেছে। এমন সময় মায়ের আইডি তা সামনে পেল। আইডির নাম মায়া চৌধুরী, হাতে একটা বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রোফাইল পিক দেওয়া। মেঘ কি যেন মনে করে তার আইডিতে ঢুকলো। কিছুক্ষণ দেখার পর ফেসবুক থেকে বের হয়ে ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেল। এদিকে মায়া
ফোনে কথা বলতেছে তার বান্ধবীদের সাথে। কিরে মায়া, কি অবস্থা তোর? মুখ এমন শুকনো মরিচ হয়ে আছে কেন? মনে হয় আজকে তেল দিয়ে মরিচটা গরম করিস নাই। কিয়া, ফাজলামি করবি না। আমি আছি টেনশনে। আব্বুর অফিসের একটা দুষ্টু ছেলে আছে, আজকে সে আমাকে। আজকে সে তোকে পরে কি বললো, কি হয়েছে? কিছু না, ঘুমা এখন। আমিও ঘুমাই, কালকে অফিসে যাইতে হবে। এই বলে মায়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল অফিসে। গিয়ে দেখে সবাই কাজ করতেছে। মেঘ তার ডেস্কে বসতেই রহিম চাচা এসে বলতে লাগলো, মেঘ, তোমাকে মায়া ম্যাডাম ডাকতেছে, বলেছে এক্ষুনি যাওয়ার জন্য। এত সকালে আবার কিসের জন্য ডাকতেছে? অফিসে আসতে না আসতেই আবার ডাক পড়লো কেন? আচ্ছা চাচা, আপনি যান, আমি যাইতেছি। রহিম চাচা চলে গেল। এইদিকে মেঘ ব্যাগপত্র রেখে সোজা চলে গেল মায়ের কেবিনে। দরজার বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কামিন ম্যাম? ইয়েস, কামিন। বসেন চেয়ারে, আপনার সাথে কিছু বোঝাপড়া আছে। আমার সাথে বোঝাপড়া ঠিক আছে, শুনি কি বোঝাপড়া করবেন। তবে একটা কথা, নিজের পায়ে আবার নিজেই কুড়াল মাইরেন না, এটা মনে রাখবেন। মায়া কিছু বলল না। একটা ফাইল বের করে মেঘের সামনে দিতে মেঘ ফাইলটা দেখতে লাগলো। ফাইল দেখা শেষ হতেই বলতে লাগলো, কি হয়েছে ম্যাডাম? ফাইল তো সব কিছুই ঠিক আছে, তাহলে এই ফাইলটা আবার দিলেন কেন আমাকে? কালকে এই ফাইলের জন্য তুই আমার ঠোঁটে কিস করেছিস, তাই না? আজকে দেখ আমি কি করি তোর। এই বলে মায়া তার চেয়ার থেকে উঠে চলে আসলো মেঘের সামনে। আস্তে আস্তে শাড়িটা খুলতে লাগলো। এদিকে মেঘ তো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে মায়ের নাভির দিকে। কি এইভাবে দেখতেছেন? এখন আমার শাড়িটা খুলে ফেলে দিই আর চিৎকার করি, তখন আপনার মান সম্মান কোথায় যাবে ভাবতে পারতেছেন? ওয়েট ওয়েট ম্যাডাম, এত তাড়াহুড়ো করতেছেন কেন? জাস্ট 5 মিনিট ওয়েট করেন, দরজাটা লাগিয়ে দিয়ে আসি, এরপর যা ইচ্ছা তাই করেন, তাতে আমার কোনো যায় আসবে না। তবে একটা কথা, মেঘ তার নিজের ঠোঁট কামড়ে ধরে রেখেছে। এটা দেখে মায়া তাড়াতাড়ি করে তার নিজের শাড়ি ঠিক করে তুতলাতে বলতে লাগলো, এই এমনভাবে তাকিয়ে কি দেখতেছিস? একদম কাছে আসবে না বলে দিলাম। কাছে না আসলে জমবে নাকি ম্যাডাম? আপনি যেহেতু চিৎকার করবেন, সেহেতু আপনাকে একটু আদর করে নেই, এরপর না হয় চিৎকার করেন। এই বলে মেঘ চেয়ার থেকে উঠে আস্তে আস্তে করে মায়ের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে মায়া এক পা করে পিছিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এই কাছে আসবি না বলে দিলাম। কাছে আসলে কিন্তু চিৎকার করব, কাছে আসলেই কিন্তু চিৎকার করব। করেন করেন, আমিও দেখতে চাই আপনি কত জোরে চিৎকার করতে পারেন, আপনার দম কতটুকু আছে। এই বলে মেঘ মায়াকে দেওয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁট জোড়া এক করে দিল। আস্তে আস্তে মেঘ মায়ের কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। আর লিপকিস তো আছেই। প্রায় 15 মিনিট লিপকিস করার পর মেঘ মায়াকে ছেড়ে দিল। এইদিকে মায়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই বদমাইশ ছেলে, তুই কালকেও আমাকে লিপ কিস করেছিস, আজকেও আমাকে লিপ কিস করেছিস। আমি কি তোর বউ নাকি যে যখন তখন লিপ কিস করবি? বউ তো না, তবে অফিসের কড়া বস, এর জন্য তো আপনার ঠোঁটের স্বাদ বারবার নিতেছি। এখন তো কোনো কাজ নেই, আমি গেলাম। আবার যদি কিস খাওয়ার ইচ্ছা হয় আবার ডাক দিয়েন, চলে আসবো। বাই। বলে মেঘ চলে গেল কেবিনের বাহিরে। এদিকে মায়া তার চেয়ারে বসে পড়লো আর ভাবতে লাগলো, এই ছেলেটা যখনই কিস করে তখনই আমি নিজেকে সামলে নিতে পারি না কেন? হায় আল্লাহ, আমার কি হয়েছে? এসব যতই ভাবতেছে মায়া ততই তার মনের ভিতর অন্যরকম কিছু কাজ করতেছে। অন্যদিকে মেঘ তার কেবিনে গিয়ে বসতে রাহুল এসে বলতে লাগলো, কি মিস্টার পারফেক্ট বয়, ম্যাডামের কেবিনে কি চলে এতক্ষণ? আবার দেখি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগানো, তোমার লিপ কিস করেছো নাকি ম্যাডামকে? লিপ কিস না করলে কি আর ঠোঁটের মধ্যে লিপস্টিক লেগে থাকতো? চালিয়ে যাও, তোমার সাথে বিদেশি ম্যাডামের বেশ ভালো মিলবে। এই বলে রাহুল চলে গেল। এইদিকে মেঘ মুচকি হেসে কাজ করতে লাগলো। দুপুরে কাজ শেষ হতেই আবারও মায়ের ডাক আসলো। মেঘ মায়ের কেবিনে বসে আছে। এমন সময় মায়া বলতে লাগলো, মেঘ, দেখুন মিস্টার, আপনি যে আমার সাথে এমন করতেছেন, এইসব যাতে বাইরে কেউ না জানে। তার মানে আপনি চাইতেছেন এখন আবার আপনার ঠোঁটে কিস করি, তাই না? ওয়েট, রেডি হন। এই আপনার সমস্যা কি? ডেকেছি কাজের জন্য, আপনি শুধু বারবার কিসের কথা বলেন কেন? চুপচাপ দেখেন এই কাজটা।
মেঘ তার গালে হাত দিয়ে কাজটা দেখতে লাগলো। কাজটা দেখা শেষ হতেই মায়া আবার বলতে শুরু করলো। এই প্রজেক্টের কাজটা আপনি আমাকে কালকে জমা দিবেন। কিভাবে দিবেন, কিভাবে কি করবেন আমি কিচ্ছু জানি না। কী সব বলতেছেন আপনি? এত বড় প্রজেক্টের কাজ আমি একা, তাও আবার কালকের মধ্যে করব কি করে? এত বড় কাজ পুরো অফিসের কর্মচারীরা মিলেও যদি করে তাহলেও 2 দিন লাগবে, আর সেইখানে আপনি আমাকে বলতেছেন কালকে জমা দিতে। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। এখন আপনি কিভাবে করবেন কিভাবে করবেন না এটা আমার দেখার বিষয় না। করে দিতে পারি, তার আগে আমার কিছু লাগবে, দিতে পারবেন তো? কি লাগবে বলেন, আমি এক্ষুনি দিয়ে আসতেছি। কি লাগবে বলেন, আমি এক্ষুনি দিয়ে দিতেছি। আপনার ওই ঠোঁটের স্পর্শ আবার লাগবে। না। মেঘ আর কোনো কথা বলতে দিল না মায়াকে, সাথে সাথে তার ঠোঁট জোড়া ডুবিয়ে দিল মায়ের ঠোঁটে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মেঘ মায়াকে ছেড়ে দিয়ে মিষ্টি হেসে চলে গেল ওইখান থেকে। এই ছেলেটা আমাকে পেয়েছে কি যখন তখন লিপ কিস করে, আর আমিও কি পাগল তাকে একবারও আটকালাম না? কি হচ্ছে আমার সাথে এসব? এসব চেয়ারে বসে ভাবতেছে মায়া। এইদিকে মেঘ তার কেবিনে এসে ফাইলটার কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর মেঘ আবারও চলে আসলো মায়ের কেবিনে। দরজার বাহিরে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কামিন। কিছু বলবেন মিস্টার মেঘ? আমি বাসায় চলে যাব এখন। বাসায় বসে বসে কাজ করব। কালকে আপনার প্রজেক্ট পেয়ে যাবেন। তা তো হবে না। আপনি দরকার পড়লে আজকে সারা রাত এই অফিসে থেকে কাজ শেষ করবেন। দরকার পড়লে আমি আপনার সাথে থাকবো, তবুও আপনি কাজ শেষ করবেন অফিসে বসে। তাহলে এক কাজ করি, যেহেতু আমাকে অফিসে থেকে কাজ করতে হবে তাহলে আমার কিছু শর্ত আছে, মানতে পারলে আমি অফিসে বসে কাজ করব। এখানে আবার কিসের শর্ত? আচ্ছা বলেন কি শর্ত, আমি মানতে রাজি আছি। আমাদের কোলে বসে থাকতে হবে আপনাকে যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ হবে। 2, বারবার লিপ কিস করতে হবে আমাকে। 3, যখন যা চাইবো তাই এনে দিতে হবে। পারবেন তো? ইডিয়েট রাবিশ! তুই আমার অফিসের কর্মচারী আর সেইখানে তুই বলতেছিস আমি তোর কোলে বসে থাকবো এই সামান্য কাজের জন্য? যা এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যা। যতক্ষণ পর্যন্ত কাজ না হবে এই অফিস থেকে যেতে পারবি না তুই। ঠিক আছে, যাব না। আমারও একটা কথা শুনে রাখেন, আপনি এখন চর মেরেছেন না, এটার প্রতিশোধ কিন্তু আমি নিব। কালকে প্রজেক্টের কাজটা শেষ করে নেই, এরপর আপনাকে দেখাবো আমি মেঘ কি জিনিস। যা যা, তোর মতো কত মেঘকে পানিতে চুবিয়ে তার পানি দিয়ে আমার পা পরিষ্কার করেছি। মেঘ আর কিছু না বলে চলে গেল। তার কেবিনে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। সবার কাজ শেষ করে বাড়িতে যাইতেছে। এমন সময় রাহুল বলতে লাগলো, মেঘ আজকে বাড়িতে যাবে না নাকি? না রাহুল ভাই, আমার মনে হয় আজকে আমি বাড়িতে যাইতে পারবো না। ম্যাডামে আমাকে এই দেখেন কত বড় একটা প্রজেক্ট দিয়েছে, বলেছে কালকে সকাল 10টার মধ্যে তাকে দিতে হবে। ওহ আচ্ছা, তো করেন, আমি তাহলে যাই। আর মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে কাজটা শেষ করতে। আপনি তো এই কাজে এক্সপার্ট, পূর্ণ অর্ধেক কাজ তো শেষ করে ফেলেছেন। দেখা যাক কয়টায় শেষ হয় কাজ। রাহুল চলে যেতে মেঘ আবারও কাজে মনোযোগ দিল। এদিকে মায়া বসে আছে তার কেবিনে। মায়ের চোখের সামনে মেঘের কেবিন, তাই তার কেবিন থেকে সবকিছু দেখতে পারে মেঘ কি করে না করে। ছেলেটাকে চর মারা ঠিক হয় নাই। যাই গিয়ে জিজ্ঞেস করে আসি কিছু খাবে কিনা, রাত তো হয়ে গেছে। এ বলে মায়া উঠে চলে গেল মেঘ তার কেবিনের সামনে। এইদিকে মেঘ মায়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি বাসায় যান নাই কেন? বাড়িতে চলে যান। আমি কাজ শেষ করে বাড়িতে চলে যাব, ফাইলটা আপনার কেবিনে রেখে। আমার তো মনে হয় না তুমি সারা রাতে কাজটা শেষ করতে পারবে, তাই ভাবলাম ছেলেটা কিছু খাবে কিনা দিয়ে যাই। আমার লাগলে আমি নিজে খেয়ে নিতে পারবো, নিচে গিয়ে আপনি চলে যান। মায়া আর কিছু না বলে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মায়ের মা এসে দরজা খুলে দিল। কি রে মায়া, আজকে এত রাত হলো কেন আসতে? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, অফিসে কোনো সমস্যা হয় নাই। ও একটু নতুন প্রজেক্টের কাজ ধরেছি তো, তাই আর কি একটু লেট হয়ে গেছে। কি রে রহিম, আমাকে ফোন দিয়ে বলল তুই নাকি মেঘকে বলেছিস আজকে সারা রাত কাজ করে প্রজেক্টের কাজ শেষ করতে। আম্মু, আমি দেখতে চাইছিলাম আর কি উনি কতটুকু পারদর্শী, আমার অফিসে কাজ করতে পারবে কি পারবে না।
তুই এখনও মেঘকে চিনিস না। সে এমন জিনিস হয়তো তুই তার বাইরের রূপটাকে দেখেছিস। তো রুমে গিয়ে দেখ, কম্পিউটার আছে, অফিসে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। দেখ, এতক্ষণে হয়তো কাজ শেষ করে ফেলেছে। সে আমার অফিসে গত 4 বছর ধরে কাজ করতেছে। আমি তাকে ভালো করেই চিনি। তুমি যেহেতু বলতেছো সে কাজ শেষ করে ফেলেছে, তার কাজে যদি আমি একটুও ভুল পাই তাহলে আমাকে কি দিবে বলো? তুই যেটা চাইবি এটাই দিব। আর যদি কাজে কোনো ভুল না পাস, আমি যা চাইবো তাই হবে। মানা করতে পারবি না কিন্তু। ঠিক আছে, ডান। মায়া আর কিছু না বলে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে কম্পিউটারের সামনে দাঁড়াতে দেখতে পেল মেঘ ফাইলটা নিয়ে তার কেবিনে ঢুকতেছে। টেবিলের উপর রেখে সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, হ্যালো ম্যাডাম, কাজ শেষ। আপনি কালকে এসে দেখে নিয়েন। আর আমি কালকে আসবো না অফিসে। যদি ভুল থাকে তাহলে আপনার আব্বু মানে আমার বসকে বললেন, উনি ঠিক করে দিবে। এই বলে মেঘ মুচকি হাসি দিয়ে চলে গেল ওইখান থেকে। এইদিকে মায়া তো পুরোই অবাক, কারণ 120 কোটি টাকার প্রজেক্টের কাজ সে নিমিষেই শেষ করে ফেলেছে। এইসব ভাবতেছে এমন সময় মায়ের আব্বু বলতে লাগলো, কিরে, অবাক হচ্ছিস নাকি? অবাক হওয়ার কথা। চল আমার সাথে নিচে এখন খাবার খাবি। খাবার খাইতে খাইতে তোকে ছোট্ট একটা গল্প বলবো নে। আব্বু চলো। মায়া তার আব্বুর সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় মায়ের আব্বু বলতে লাগলো, তোকে আমি বিদেশে পড়ালেখা করিয়েছি, কখনো কষ্ট পেতে দিই নাই। যখন যা চেয়েছিস তখনই তাই দিয়েছি। আর এই মেঘ গত 4 বছরে বিদেশি ক্লায়েন্টদের ধরে ধরে এনে এমনভাবে কাজ করে দিয়েছে যা কিনা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি যা না বুঝেছি সে সব বুঝিয়ে দিয়েছে আমাকেই। আজকে যে প্রজেক্টটা কাজ করেছে সেই এনেছে কাজটা। যখনই কোনো ক্লায়েন্ট আসবে সবার আগে আমাকে জানাবে সেই, কারণ যেই থাকুক না কেন আমার চেয়ারে বসে সে কাউকে বিশ্বাস করে না আমাকে ছাড়া। আব্বু, সে তো পারে নিজের একটা অফিস তৈরি করতে, তাহলে সে তৈরি করতেছে না কেন? আমাদের অফিসে কাজ করতেছে কেন? আমি তাকে অফার দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি আমার কাছ থেকে কিছু টাকা নাও আর ব্যাংক থেকে টাকা উঠিয়ে একটা অফিস তৈরি করো। জানিস আমার এই কথার উত্তর কি দিয়েছে? কি দিয়েছে আব্বু? বলেছে যে তার টাকার লোভ নেই, সামান্য পরিবার চলার মতো টাকা হলেই তার চলবে। আমি সেই দিন অনেক গর্ব করেছিলাম, আর সেই দিন ভেবেছিলাম তোকে যখন দেশে আনবো তখন মেঘের সাথেই তোর বিয়ে দিব। মানে আব্বু, তুমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে আমাকে ওই মেঘের সাথে বিয়ে দিবে, তাই না? মেঘের মতো ভালো ছেলে আর অন্য কোথাও পাওয়া যাবে না। এখন যদি তোর অন্য কেউ পছন্দ থাকে তাহলে তুই সিদ্ধান্ত নে কি করবি। তো যেখানে খুশি মন হবে ওইখানেই বিয়ে দিব তোকে। আচ্ছা আব্বু, আমি ভেবে দেখবো। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। এদিকে মেঘ কাজ শেষ করে বাসে এসে কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, আজকে এত দেরি হলো কেন? একটু বড় প্রজেক্টের কাজ করেছিলাম তো আম্মু, তাই একটু দেরি হয়ে গেছে। আমি না মিষ্টিকে ফোন দিয়ে বলে দিয়েছি যে তোমরা ঘুমিয়ে যাইতে, ঘুমাও নাই কেন? তুই কখনো দেখেছিস রাতে তোকে নিজের হাতে না খাইয়ে দিয়ে আমি কখনো ঘুমিয়েছি? আজকে যদি না আসতাম তাহলে কি এইভাবে পায়চারি করতে নাকি? এইভাবেই পাইচারি করতাম। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। মেঘ তার মাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে চলে গেল তার রুমে। সে তার মায়ের স্বভাব ভালো করেই জানে, তাকে না খাইয়ে কখনো ঘুমায় না, তাই সে চলে এসেছে। ফ্রেশ হয়ে চলে গেল নিচে, খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 10টা। মায়া এবং তার আব্বু বসে আছে অফিসে। মায়া প্রজেক্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে, কিন্তু একটা ভুলও পেল না মায়া। এমন সময় রহিম চাচা এসে বলতে লাগলো, স্যার, বিদেশি ক্লায়েন্ট এসেছে, ওনাদেরকে কি কেবিনে নিয়ে আসবো? ওনাদের কেবিনে নিয়ে আসো। রহিম চাচা চলে গেল নিচে। ক্লায়েন্টদেরকে নিয়ে চলে আসলো কেবিনের ভিতর। প্রজেক্টটা দেখে ক্লায়েন্টরা অবাক হয়ে বলতে লাগলো, মিস মায়া, I want to meet the person who did the work so beautiful. Sir, this was done by an employee in my office. He is at home now and will not be coming to the office today. Okay, then we will come tomorrow to meet him. And here is
your 120 crore টাকা and we will give a reward to the person who did the work. ওকে স্যার, কাম অ্যান্ড গেট হিম টুমোরো অ্যাট 10 AM। ক্লায়েন্টরা তাদের প্রজেক্ট নিয়ে চলে গেল। এদিকে মায়া তো পরে অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে। মায়াকে এইভাবে তাকাতে দেখে তার বাবা বলতে লাগলো, কি বলেছিলাম কালকের রাতে? আজকে মেঘ যদি না থাকতো এই অফিসও মনে হয় না থাকতো। সো তুই একটু ভেবেচিন্তে আমাকে জানাস। এখন তাহলে আমি বাড়িতে যাই। আর একটা কথা, কালকের সন্ধ্যায় একটা পার্টি হবে অফিসে, সবাইকে জানিয়ে দে এবং আজকে দুপুরে লাঞ্চ টাইমে সবাইকে ছুটি দিয়ে দে। ঠিক আছে আব্বু। মায়ের আব্বু চলে গেল। এদিকে মায়া তার ফোনটা বের করে মেঘকে কল দিল। এদিকে মেঘের ফোন বন্ধ, কারণ কালকে তার ফোন চার্জ দিতে মনে নাই, তাই কলও ঢুকতেছে না। এই দেখে মায়া তার আব্বুকে ফোন দিল আবার। আব্বু, মেঘদের বাসার ঠিকানা দিতে পারবে একটু? ওর ফোন বন্ধ, তাই ভাবছিলাম ওদের বাসায় যাব। 32/2 আলামিন টাওয়ার, 120 নম্বর রুম। দেখ সবার অ্যাড্রেস দেওয়া আছে হাজিরা খাতায়। মায়ের ফোনটা কেটে দিয়ে হাজিরা খাতা থেকে আবার বাড়ির ঠিকানাটা দেখে নিয়ে গাড়ি নিয়ে চলে গেল আলামিন টাওয়ার 120 নম্বর রুমের সামনে। কলিং বেল দিতে মেঘের ছোট বোন মিষ্টি এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে বলতে লাগলো, আপু, কাকে চাই আপনার? আচ্ছা, এই বাসায় কি মেঘ নামের কেউ থাকে যে কিনা মায়া গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে? থাকে, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ওই অফিসের মালিক। ওনাকে একটু ডেকে দিবেন, ওনার সাথে কথা আছে। ভেতরে এসে বসেন, আমি ডেকে দিচ্ছি ভাইয়াকে। মায়ের ভিতরে এসে সোফায় বসে পড়ল। এইদিকে মিষ্টি রান্নাঘরে গিয়ে তার মায়ের কানে কানে বলতে লাগলো, আম্মু, এটাই তোমার ছেলের বউ, বিদেশি ম্যাডাম। এটাই দেখো না কত স্টাইল করে এসেছে। তাড়াতাড়ি গিয়ে মেঘকে ডাক দে, না হলে পরে আবার আমাদের সাথে চেঁচামেচি করবে। এগুলো দিয়ে যাই, তুমি কিছু রান্না বসিয়ে দাও। উনি আমাদের বাড়িতেই প্রথম এসেছে, ওনাকে না খেয়ে ছেড়ে দেওয়া যায় নাকি? তুই এইগুলো দিয়ে যা, আমি রান্না বসিয়ে দিতেছি। মিষ্টি কিছু ফল আর কয়েকটা মিষ্টি দিয়ে যে তার ভাইয়ের রুমে যেতে যাবে, এমন সময় পিছন থেকে মায়া বলে উঠল, যদি কিছু মনে না করো, তোমার ভাইয়ের রুমটা যদি আমাকে দেখিয়ে দাও, আমি তোমার ভাইকে ডেকে আনতাম। ওই যে লাল পর্দা দিয়ে ঢাকা একটা দরজা, ওইটাই। ভাইয়া ঘুমোচ্ছে। ধন্যবাদ। মায়া চলে গেল মেঘের রুমে গিয়ে দেখে মেঘ ছোট্ট একটা 3/4 প্যান্ট পরে ঘুমিয়ে আছে, টুনটুনিটাও ফুলে আছে। এটা দেখে মায়া কিছুটা লজ্জা পেয়ে গেল। আস্তে আস্তে করে মেঘের কাছে এসে বলতে লাগলো, এই মেঘ ওঠো, সকাল হয়েছে, ওঠো তাড়াতাড়ি। মিষ্টি, ডিস্টার্ব করতেছিস কেন? ঘুমাতে দে একটু, আজকে অফিস নেই, একটু ঘুমাই শান্তিতে। তোমার ঘুম আমি বের করতেছি, দাঁড়াও। এই বলে মায়া মেঘের ঠোঁটজোড়া কামড়ে ধরে লেবুর মতো চুষতেছে। এমন সময় মেঘ বিছান থেকে লাফ দিয়ে উঠে বসলো। মায়াকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এখানে কি করেন? ফোন দিয়েছিলাম তোমার ফোনে, ফোন বন্ধ বলেছে, তাই তো তোমার বাসায় চলে এসেছি। তা কিস কেমন লাগছে? আরেকটা দিব নাকি? দরকার নেই আমার কিসের, আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যান, আম্মু আব্বু দেখলে সমস্যা হবে। কোনো সমস্যা নেই, তোমার পরিবারের সবাই আমাকে দেখেছে। কাছে আসো, যান, আর একটু চুমু দেই, আর এই টুনটুনিটা একটু ভালোভাবে যত্ন করো। কি আবোল তাবোল বলতেছেন ম্যাডাম? আমাকে কিস করে এখন আবার বলতেছেন আমার টুনটুনিকে ভালো করে আদর যত্ন করতেছে? তো কি বলবো, এটাই যে মেয়েদের ভবিষ্যৎ। এখন কাছে আসো, আর একটা লিপ কিস করি। এই বলে মায়া বিছানায় উঠে মেঘকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার উপরে উঠে মেঘের ঠোঁটজোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ কারোর কাশির শব্দে ঘোর কাটলো তাদের। কাশির শব্দ পেয়ে মায়া তাড়াতাড়ি করে মেঘের উপর থেকে উঠে গেল। দরজার দিকে তাকাতে দেখতে পেল মিষ্টি দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। এটা দেখে মায়া তাড়াতাড়ি করে চলে গেল নিচে। এদিকে মিষ্টি তার ভাইয়ের কাছে এসে শরীরের সাথে শরীর ঘষা দিয়ে বলতে লাগলো, কি ভাইয়া, এখনই অবস্থা বিদেশি ম্যাডামকে দেখে? ভাবছিলাম রোমান্টিক হবে না, কিন্তু এখন তো দেখি তোমার থেকেও বেশি রোমান্টিক বিদেশি ম্যাডাম। ইস, কিসগুলো সেই ছিল, ফোন থাকতে ছবি তুলে রাখতাম। তুই যাবি এইখান থেকে নাকি এখন লাত্তি খাবি তুই? যাচ্ছি, সব তো দেখেই ফেলেছি। এখন যদি আমাকে বকা দাও তাহলে আমি সবাইকে বলে দিব। আর জানোই তো আমার কথা সবাই বিশ্বাস করে। কাউকে বলার দরকার নেই বইন,
এখন তুই তোর রুমে যা, আর না হয় নিচে গিয়ে মায়া ম্যাডামের সাথে গল্প কর। আমি ফ্রেশ হয়ে আসতেছি। মিষ্টি চলে গেল। এদিকে মেঘ ফ্রেশ হয়ে এসে দেখে মিষ্টি সবার সাথে বসে গল্প করতেছে। মেঘও তাদের সাথে যোগ দিল। দুপুরে খাওয়া দাওয়া করে মায়া মেঘের মায়ের পায়ে ধরে সালাম করে চলে গেল। বাহ মেঘ, মেয়েটা তো অনেক লক্ষ্মী আছে রে। ভাবছিলাম বিদেশি হবে, অনেক দেমাগ থাকবে, কিন্তু কিছুই নেই তার মধ্যে। আম্মু, কিন্তু একটা সমস্যা পোশাকের। এটা সমস্যা নেই, কয়েকদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তুই শুধু তার বাবা মাকে বলে দিবি, তাহলেই হবে। ঠিক আছে আম্মু, এখন তোমরা থাকো, আমি গিয়ে ঘুমাই। মেঘ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মায়াও চলে গেল। বাসায় রাতে পার্টিতে সবাই এসেছে। মায়ের আব্বুর হাতে মাইক নিয়ে বলতে লাগলো, আমার এই অফিসটা এগিয়ে নিয়ে গেছো তোমরা, তবে বিশেষ করে বেশি এগিয়ে নিয়ে গেছে মেঘ। সে আমার অফিস তৈরির পর থেকেই আমাকে ক্লায়েন্ট আনতে সাহায্য করেছে। মেঘ কালকে অফিসে আসবে, তোমার সাথে বিদেশি ক্লায়েন্টরা কথা বলবে। এই নাও মাইক, সবার উদ্দেশ্যে কিছু বলো। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ছোট থেকে শিখেছি কর্ম করে খেতে হবে। আমার বাবা কখনোই অসৎ কাজ শিখায় নাই। আমি যা শিখেছি তাতে আলহামদুলিল্লাহ। আমি চাইলে কিন্তু নিজের নামে একটা অফিস তৈরি করতে পারতাম, কিন্তু করব না, কারণ আমার এত টাকার দরকার নেই। পরিবার চলার মতো টাকা হলেই এনাফ। মেঘের কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো। পার্টি শেষে মেঘ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মেঘ সোজা তার রুমে চলে গেল। বিছানায় শুয়ে পড়তে তার ঘুম চলে আসলো। পরদিন সকালে মেঘ অফিসে কাজ করতেছে। এমন সময় বিদেশি ক্লায়েন্টরা আসতে লাগলো। মেঘের সাথে কথা বলে মেঘকে 10 লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দিয়ে চলে গেল। সবাই খুশি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। মেঘ তার রুমে বসে আছে। এমন সময় মিষ্টি এসে বলতে লাগলো, ভাইয়া, তোমার অফিসের বস এসেছে, নিচে যেতে বলছে। কি বলিস? এই সময় বস এসেছে? চল তো দেখি গিয়ে। মেঘ আর মিষ্টি চলে গেল নিচে। গিয়ে দেখে মায়ের আব্বু বসে আছে। তাকে দেখে মেঘ বলতে লাগলো, স্যার, আপনি হঠাৎ এই সময় আমার বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কোনো সমস্যা হয় নাই, আমি একটা বিশেষ কারণে এসেছি। বিশেষ কারণটা কি স্যার? মায়ার তো বয়স হয়ে গেছে, আমার একটা মেয়ে, আমি চাই তোমার সাথে বিয়ে দিতে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো। স্যার, আপনার মেয়ে কি আর এই ছোট বাসায় থাকতে পারবে না? আপনি অন্য জায়গায় দেখেন, আশা করি খুব ভালো হবে। উনিও সুখে থাকবে, আপনারাও সুখে থাকবেন। মায়া রাজি আছে এই বাসায় থাকতে। মায়া নিজেই আমাকে পাঠিয়েছে যে তোমার পরিবারের সাথে কথা বলার জন্য। সব তো বুঝলাম, কিন্তু এখন আমি বিয়ে করতে পারবো না। আমার ঘরে একটা বোন আছে, তাকে বিয়ে দিব, এরপর আমি বিয়ে করব। আর ততদিনে আপনার মেয়েকে পাল্টাতে হবে। আমার মেয়েকে পাল্টাতে হবে মানে? বুঝলাম না। আপনার মেয়েকে মানে আপনার মেয়ে যেসব ড্রেস পরে এসব পাল্টাতে হবে। আপনি ভালো করেই জানেন যে বাঙালিরা কেমন ড্রেস পরে। এটা তুমি পাল্টে নিবে, আমি কিছুই বলবো না এখানে, কারণ সে তোমার বউ হবে। ঠিক আছে স্যার, আমি ভেবে দেখব। মায়ের আপু আরও কিছুক্ষণ থেকে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই মায়া এসে দরজা খুলে দিল। মায়া তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, মেঘ কি বলেছে? সে রাজি তো হয়েছে, তবে একটা কথা বলেছে, তোর এই ড্রেস পরা বাদ দিয়ে বাঙালি মেয়েদের মতো ড্রেস পরতে হবে। যদি পারিস তাহলে সে বলেছে ভেবে দেখবে। ঠিক আছে, কাল থেকে আমি ড্রেস চেঞ্জ করব। এই বলে মায়া চলে গেল তার রুমে। পরের দিন সকালে অফিসে সবাই কাজ করতেছে। এমন সময় একটা বোরকা পরা মেয়ে ঢুকলো অফিসে। সবাই তো হতবাক, কারণ আজ পর্যন্ত এইভাবে কেউ ঢুকে নাই অফিসে। মেয়েটা সোজা চলে গেল বসের কেবিনে। বেশ কিছুক্ষণ পর রহিম চাচা এসে বলতে লাগলো, মেঘ, তোমাকে মায়া ম্যাডাম ডাকতেছে, বলেছে এক্ষুনি যাওয়ার জন্য কেবিনে। চাচা, আজকে তো মায়া ম্যাডাম আসে নাই। আমিও সকালে কয়েকবার ঘুরে দেখে এসেছি। তাহলে এখন মায়া ম্যাডাম আসবে কোথায় থেকে? বোরকা পরা মেয়ে এসেছে, ওইটাই মায়া ম্যাডাম। বলেছে এক্ষুনি যাওয়ার জন্য তার কেবিনে। ঠিক আছে, যাইতেছি। মেঘ চলে গেল মায়ের কেবিনে। চেনে বসতে বসতে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে এত পরিবর্তন কিভাবে হলেন? একবারে শেহজাদিদের মতো লাগতেছে আপনাকে। এসব তোমার জন্য মেঘ। আমি আজ থেকে এইভাবেই আসবো অফিসে। আর একটা কথা, আমি তোমাকে বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে যাও। এখন বিয়ে করব না,
আমি মিষ্টিকে বিয়ে দেওয়ার পর বিয়ে করব। আর আপনি চাইলে আমার সাথে রাতে থাকতে পারেন, একটু আদর করবো নে। সেটা তো থাকবোই, আজ থেকেই তোমার বাসায় থাকবো। আর যেটা বলেছিলাম মনে আছে তো, টুনটুনিটার একটু সেবা যত্ন কইরেন। আমি কি সেবা যত্ন করব? যেহেতু তুমি নিজেই যাবে আজকে আমাদের বাসায়, তুমি না হয় সেবা যত্ন কইরো। বিয়ের আগে ওইসব কিছু হবে না, জাস্ট কিস আর জড়িয়ে ধরে ঘুমানো, এই দুইটা ছাড়া আর কিচ্ছু করব না। তো আমাকে সব বলার জন্য ডেকেছেন তাই না? এইসব বলার জন্যই ডেকেছি। এখন কেবিনে যাও, গিয়ে কাজ করো। আমি এখন বাসায় চলে যাব, আর কাল থেকে অফিস দেখাশোনার বেশিরভাগ তুমি করবে। যদি বেশি জরুরি হয় তাহলে আমাকে ফোন দিবে, আমি চলে আসব। ঠিক আছে যান তাহলে এখন। মেঘ চলে গেল তার কেবিনে। সারাদিন কাজ করে রাতে বাসায় চলে গেল মেঘ। রাতে খাবার খাচ্ছে এমন সময় কলিং বেল বেজে উঠলো। এটা দেখে মিষ্টি বলতে লাগলো, তোমরা খাবার খাও, আমি দেখে আসছি কে এসেছে। দরজা খুলতেই তো অবাক, কারণ দরজার বাহিরে মায়া ছিল। আপনি এখানে কি করেন এত রাতে? তোমাদের বাসায় থাকবো এখন থেকে। ও আচ্ছা, ভেতরে আসেন। মায়ের ভিতরে চলে আসলো। মায়াকে দেখে সবাই অবাক, কিন্তু কেউ কিছু বলল না। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল যার যার রুমে। এদিকে মিষ্টি আর মায়া বসে আছে। এমন সময় মায়া তার ব্যাগটা খুলে বলতে লাগলো, এই নাও, এগুলো তোমার জন্য। এত সব জিনিসপত্র, আর এগুলো দেখে তো মনে হচ্ছে সোনার, তাই না? এগুলো সোনার, আমার আরও আছে। এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আমার শুধু এই গহনাটাই পছন্দ হয়েছে, আমার আর কিছু দরকার নেই, বাকিগুলো আপনি রেখে দেন। তোমার কাছেই রেখে দাও এইগুলো। আচ্ছা এখন তুমি ঘুমাও, আমি তোমার ভাইয়ার রুমে থাকবো। বিয়ের আগেই ভাইয়ার রুমে? আচ্ছা, বিয়ের আগেই ভাইয়ার রুমে? আচ্ছা আচ্ছা, যান যান। মায়া কিছু না বলে মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল মেঘের রুমে। গিয়ে দেখে মেঘ ঘুমিয়ে গেছে। তাই মায়া দরজাটা লাগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এদিকে মেঘ মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ব্যাপার, ঘুমাও নাই তুমি? ঘুমিয়ে গেছিলাম, তুই তো এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। এখন একটু আদর করে দেই। দাও। এ বলে মেঘ মায়ের ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর মেঘ মায়াকে ছেড়ে দিয়ে মায়ের উপরে উঠে গেল। ব্যথা পাচ্ছি তো, উপর থেকে নামো। বিদেশি ম্যাডাম তো দেখি ব্যথা পায়, তার উপরে উঠলেই যখন আদর করব তখন তো কান্না করবে মনে হয়। কখনোই না, আমাকে তো দুর্বল মনে করো নাকি? তুমি তো দুর্বল, না হলে তোমার উপরে উঠতেই তুমি ব্যথায় আহ করে উঠলে কেন? জানি না, এখন ঘুমাও তো, অনেক রাত হয়েছে। মেঘ মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মিষ্টির ডাকে ঘুম ভাঙলো তাদের। ভাইয়া ওঠো, সকাল হয়েছে তো, অফিসে যাবে না নাকি? যাবো, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে ভাইয়া। মিষ্টি চলে যেতেই মেঘ মায়ের গালে কপালে ঠোঁটে চুমু দিয়ে উঠে গেল। ঘুমিয়ে থাকো, রাতে তো ঘুম হয় নাই তোমার? ঘুম হয় নাই তো কি হয়েছে? তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখে মায়া উঠে গেছে। মেঘ চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই তার মা বলতে লাগলো, কি যে মেঘ, মায়া কোথায়? মায়া আসলো না কেন? ফ্রেশ হয়ে আসতেছে আম্মু, তুমি খাবার দাও। সবাইকে খাবার দিয়ে দিল। মায়াও এসে সবার সাথে খাবার খেয়ে চলে গেল রুমে। রেডি হয়ে সোজা চলে গেল অফিসে। আজকে দুজনকে একসাথে দেখে সবাই অবাক হলো। মেঘ তার কেবিনে এসে বসতে রাহুল এসে বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, আজকে দুজন একসাথে আসলে যে? নিচে দেখা হয়েছে নাকি বাড়ি থেকে একসাথে এসেছো? বাড়ি থেকেই একসাথে এসেছি। তার মানে তুমি ম্যাডামকে পেয়ে গেছো? অবশেষে ম্যাডামকে পেয়ে গেছি। এখন কাজ করেন, কথা বলতে দেখলে আবার কোন সময় জানি সিংহের মতন গর্জে ওঠে কে জানে। মেঘের কথা শেষ না হতেই মায়া এসে বলতে লাগলো, তোমার সাথে অফিসে যাব। এখানে কি হচ্ছে? এটা অফিস, এখানে কথা বলা বারণ, শুধু কাজ করবে, এর বেশি কিছু না। ওই একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলছিলাম ম্যাডাম, সরি আর কথা বলবো না। ঠিক আছে, তাহলে কাজ করো। আমি বাসায় চলে যেতেছি, যদি জরুরি কোনো দরকার হয় আমাকে ফোন দিবে তোমরা, আমি চলে আসব। ঠিক আছে ম্যাডাম। মায়া চলে গেল। এদিকে পুরো অফিসে সবাইকে ডাকতে লাগলো। মেঘ সবাইকে ডেকে একসাথে জড়ো করে তারপর বলতে লাগলো, সবাই শুনো, কাল থেকে এই অফিসটা এইভাবে চলবে না। সবাই সবার সাথে কথা বলবে, হাসি খুশিভাবে কাজ করবে। তবে একটা কথা, কাজ শেষ করে যত পারো কথা বলো, কেউ বারণ করবে না। মেঘ, এটা তো তুমি এইখানে বলতেছো আমাদের,
কিন্তু আমাদের বস কি আর এটা মেনে নেবে? উনি তো এমনিতেই রাগী। একটু আগেও তো দেখলে সামান্য কিছুক্ষণ কথা বলার জন্য কেমন করেছে। আগের টপিক বাদ, এখন নতুন করে কাজ শুরু হবে। আমি যেটা বলবো এটাই করবে। পরে যদি কেউ কিছু বলে সোজা আমার নাম বলবে, আর না হয় আমাকে ডেকে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা গিয়ে কাজ শুরু করি। এই বলে সকল কর্মচারীরা কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কাজ করার পর সবাই খাবার খেতে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। রাতে খাওয়া দাওয়া করে মেঘ বিছানায় শুয়ে আছে। এমন সময় মায়া আসলো। মেঘকে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি শুয়ে পড়ছো কেন? ওঠো, গল্প করবো ছাদে গিয়ে। এখন গল্প করা লাগবে না, অনেক রাত হয়েছে। আর কালকে অফিসে জরুরি একটা মিটিং আছে, ওইটাতেও ভালো করে কথা বলতে হবে। ও আচ্ছা, তো ঘুমাও। এই বলে মায়া ও মেঘকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে দুজনে ঘুম ভাঙতে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল। অফিসে গিয়ে দেখে সবাই চলে এসেছে। মেঘ তার কেবিনে ঢুকতেই হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে। এটা মায়া দেখে ফেলেছে। এদিকে মেঘও কিছু বলতেছে না মেয়েটাকে। বেশ কয়েক মিনিট পর মেয়েটা মেঘকে ছেড়ে দিতে মেঘ বলতে লাগলো, কিরে আয়শা, পাগল হয়ে গেছিস তুই? এটা অফিস, যখন তখন তুই এইভাবে জড়িয়ে ধরলে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি যখন তখন জড়িয়ে ধরতেই পারি, তাতে কার কি আসে যায়? কারো তো কোনো কিছু আসে যায় নাই, তবে এখন তো কী হাল হবে এটা নিয়ে চিন্তিত আমি। মায়া ম্যাডাম হয়তো অলরেডি দেখে ফেলেছে তুই আমাকে জড়িয়ে ধরেছিস। মেঘের কথা শেষ হতে না হতেই হঠাৎ কোথা থেকে যেন মায়া এসে আয়েশাকে টানতে টানতে মেঘের কেবিন থেকে বের করে বাইরে নিয়ে গিয়ে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল তার গালে। আর বলতে লাগলো, এই মেয়ে, এই অফিসটা কি তোমার বাবার যে যখন খুশি যাকে খুশি জড়িয়ে ধরবে? মিস মায়া, মুখ সামলে কথা বলুন। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, অনেকদিন পর তাকে দেখেছি, তাই জড়িয়ে ধরেছি। আর আমি তাকে জড়িয়ে ধরলে আপনার সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, আর যদি কখনো দেখি এমন করতে তাহলে মিস্টার মেঘ আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এ বলে মায়া চলে গেল। মায়ের চোখের কোণে পানি দেখা যাইতেছে। মায়া চলে যেতে মেঘ আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস, তোর জন্য আজকে ম্যাডাম আমাকে ভুল বুঝেছে। সবাইকে ডেকে এনেছি কাজের জন্য। তুই কি না যা, তুই গিয়ে মিটিং রুমে অপেক্ষা কর, একটু পর আসতেছি সবাই। ঠিক আছে, যাচ্ছি। আয়েশা চলে যেতে মেঘ হাঁটা দিল মায়ের কেবিনের দিকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মেঘ মায়ের কেবিনে ঢুকলো। ঢুকতে দেখতে পেল মায়া কান্না করতেছে। আরে তুমি কান্না করতেছো কেন আয়েশা? জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, আর কিছুই না। হয়েছে, আর বলতে হবে না। ওই মেয়ের সাথে রং তামাশা করে এখন আবার আমার সাথে কথা বলতে এসেছে। যাও গিয়ে ওই মেয়ের সাথে কথা বলো। মেঘ মায়াকে উঠিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি শুধু তোমার বোন, আমি শুধু তোমারই থাকবো। চলো, সবাই চলে এসেছে, এখন মিটিং রুমে যাওয়া যাক। চলো। আর যদি কখনো দেখি কোনো মেয়েকে তোমাকে জড়িয়ে ধরেছে, ওই দিন তোমার খবর চ্যানেলে ছেড়ে দেব। আচ্ছা, ছেড়ে দিও, এখন চলো। মেঘ আর মায়া চলে গেল। অফিসের সবাই আছে এইখানে। মেঘ প্রথমে মায়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পরিচয় করিয়ে দেওয়ার পর মেঘ সবাইকে কাজটা বোঝাতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা মিটিং করার পর মিটিং শেষ হলো। সবাই একে একে চলে যেতে লাগলো। এদিকে আয়েশা আবার মেঘের সামনে এসে মেঘকে জড়িয়ে ধরতে যাবে। এমন সময় মায়া মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আয়েশা সোজা মাটিতে পড়ে গেল। আয়েশাকে মাটিতে পড়ে যেতে দেখে সবাই হাসাহাসি করতেছে। আরো জড়িয়ে ধরবি নাকি অন্যজনের জামাইকে? এখন দেখ কেমন লাগে, জড়িয়ে ধর, আরো ধর। এই বলে মায়া মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার কেবিনে। দরজাটা লাগিয়ে দিয়ে মেঘকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু দিল একটা। এখন চুমু দিয়েছো, এখন যদি আমি লিপ কিস করি তখন কি হবে? করো, আমি কি মানা করেছি নাকি লিপ কিস করতে না করতে? এটা দেখে মেঘ মায়ের কোমরে ধরে আস্তে আস্তে টেবিলের উপর বসিয়ে দিল। আস্তে আস্তে মায়ের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কড়া শব্দে ঘোর কাটলো তাদের। মেঘ তাড়াতাড়ি করে একটা ফাইল নিয়ে চেয়ারে বসে পড়ল। এদিকে মায়া নিজেকে ঠিক করে দরজা খুলতে দেখতে পেল বাইরে দাঁড়িয়ে আছে তার আব্বু। হঠাৎ করে তার আব্বুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, তুমি হঠাৎ এই সময় এখানে আসলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি?
সমস্যা হয়নি, অফিসে কিছু কাগজপত্র আছে, ওইগুলো নিতে এসেছিলাম। ও ভেতরে আসো। মায়ের আব্বু ভিতরে যেতেই দেখতে পেল মেঘ বসে বসে কাজ করতেছে, তাই কিছু না বলে কাগজপত্রগুলো নিয়ে চলে গেল। এদিকে মায়ের আবারও দরজা লাগিয়ে এসে বসে পড়ল চেয়ারে। যাও মুখটা ধুয়ে আসো, ঠোঁটে লিপস্টিক লেগে আছে তোমার। কি লিপস্টিক লাগাও যে আমার ঠোঁটে লেগে যায়? কাল থেকে আর লিপস্টিক লাগাবে না, এমনিতেই সুন্দর দেখা যায়। ঠিক আছে, কাল থেকে আর লাগাবো না। সারাদিন কাজ শেষ করে রাতে বাসায় ফিরল দুজন। খাওয়া দাওয়া করে বসে আছে মায়া। এমন সময় মিষ্টি এসে বলতে লাগলো, ভাবি ভাইয়াকে একটু বলবা যে বাহির থেকে ফুচকা এনে দিতে, অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে। মেঘ যাও গিয়ে ফুচকা নিয়ে আসো সবার জন্য। এই রাতের বেলা ফুচকা কোথায় থেকে এনে দিব? রাত প্রায় 12টা বেজে গেছে। আমি কিছু জানি না, সবার জন্য ফুচকা আনবে, এটাই ফাইনাল। মেঘ আর কিছু না বলে চলে গেল বাইরে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা ফুচকার দোকান খোলা পেল। সবার জন্য ফুচকা নিয়ে চলে আসলো বাসায়। তাদের হাতে ফুচকা দিতেই ফুচকা খাওয়া শুরু করলো। এদিকে মেঘ নিচে না থেকে চলে আসলো তার রুমে। ল্যাপটপটা নিয়ে একটা হিন্দি মুভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মায়া কয়েকটা ফুচকা নিয়ে রুমে প্রবেশ করলো। এই নাও তোমার জন্য এই কয়েকটা ফুচকা রেখেছি। আমি ফুচকা খাই না, তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি খেয়ে নিতেছি। মেঘ মায়ের খাওয়া দেখতে লাগলো। ফুচকা খাওয়া শেষের দিকে লাস্ট একটা আছে, এটা মায়ের মুখের ভিতর দিতে মেঘ তাড়াতাড়ি করে মায়াকে টান মেরে তার কাছে নিয়ে গেল। মায়ের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে মায়ের মুখের ভিতর থেকে ফুচকাটা খেতে লাগলো। এটা দেখে মায় কিছুটা অবাক হলো। ফুচকা খাওয়া শেষ হতেই মায়ে বলতে লাগলো, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আমার খাওয়া। এটা কি করলে তুমি? আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ফুচকাটা খেয়ে নিলে আমার মুখের ভেতর থেকে। আমি খাবো না তো কে খাবে? আমি তো এটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। যেই তুমি খাবে ঠিক তখনই তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিব। ঠিক আছে, এখন খাওয়া শেষ হয়েছে, এখন আদর করো আমাকে। আদর তো করবো, কিন্তু এইগুলো খুলে ফেলো। তোমার যখন এইগুলোতে সমস্যা, তুমি নিচে খুলে দাও। মেঘ একটানে মায়ের জামাটা খুলে ফেল। এখন মায়ের শরীরে একটা লাল বিড়া আর নিচে সালোয়ার কামিজ। মায়া লজ্জায় মেঘের বুকে মুখ লুকালো। এতই লজ্জা করতেছে তোমার? যখন ওইগুলো করব তখন কি করবে তুমি? এই কুত্তা, আমাকে আরো লজ্জা দিতেছো কেন? আদর করলে আদর করো, আর না হয় আমাকে নিয়ে ঘুমাও। চলো ঘুমাবো। এই বলে মেঘ মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মায়ের ঘুম ভাঙতে দেখতে পেল ওর পুরো শরীরেও একটা কাপড়ে নেই, মেঘের শরীরও নেই। এটা দেখে মায়া বলতে লাগলো, এই আমরা কি শারীরিক সম্পর্ক করেছি রাতে? হয়তো করেছি, চলো দুইজন একসাথে গোসল করব। আমাকে কোলে করে নিয়ে যাও। মেঘ মায়াকে কোলে তুলে নিয়ে চলে গেল ওয়াশরুমে। ঝর্ণাটা ছেড়ে দিয়ে দুজন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। এমন সময় মায়া তার ঠোঁটটা মেঘের ঠোঁটের সাথে একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ লিপকিস করার পর দুজন গোসল করে বাইরে বেরিয়ে আসলো। অফিসের জন্য রেডি হয়ে চলে গেল মেঘ তার অফিসে। এদিকে মায়া বসে আছে সোফায়। এমন সময় মিষ্টি এসে বলতে লাগলো, ভাবি রাতে কি কিছু হয়েছে? তোমার চিৎকার শুনলাম হঠাৎ। মিষ্টির কথা শুনে মায়ের দুইটা চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মায়ে কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর মায়া বলতে লাগলো, ও মনে পড়েছে, রাতে তেলাপোকা কোথা থেকে যেন উড়ে এসে আমার উপরে পড়েছিল, ওইটা দেখেই চিৎকার দিয়েছিলাম। ও আচ্ছা, এই কথা, আমি তো ভেবেছি অন্য কিছু। মায়া লজ্জে পড়ে গেল, আর কিছুই বলল না, চলে গেল মেঘের রুমে। এদিকে মেঘ অফিসে বসে কাজ করতেছে। এমন সময় মায়ের ভিডিও কল আসলো। কলটা রিসিভ করতেই মায়া বলতে লাগলো, কি করো, অফিসে সবকিছু ঠিকঠাক আছে তো? অফিসে সব কিছু ঠিকঠাক আছে। আমি একটু পর কল দিতেছি। তোমাকে একজন ক্লায়েন্ট এসেছে, তার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, ফোন দিও, অপেক্ষায় থাকবো। মেঘ ফোনটা কেটে দিয়ে চলে গেল অফিসের রুমের ভিতরে। ক্লায়েন্ট বসে আছে। মেঘকে দেখে বলতে লাগলো, মেঘ, আপনার অফিসের বস কোথায়? ওনার সাথে দরকার ছিল। ওনাকে যা বলবেন আমাকে তাই বলতে পারেন। অফিসের বস যিনি, উনি আমার ওয়াইফ। ও আচ্ছা, এই নেন, 3 বছর আগে এই অফিসের বস আমাকে টাকা দিয়েছিল অফিস করার জন্য। আজকে ওনার টাকা সুদ আসলে ফেরত দিতে এসেছি। ও আচ্ছা, এই কথা। চেক না দিয়ে ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, সোজা বসের অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে। আর আমিও চাইছিলাম এই অফিসে কিছু কাজ দিতে। চারপাশে গুঞ্জন শোনা যাইতেছে এই অফিসের কাজ অনেক ভালো। আমিও দেখতে চাই
কতটা ভালো কাজ। ঠিক আছে, আপনার কাজ দিয়ে যাইয়েন, কাজ করার পর না হয় পেমেন্ট দিয়েন, কোনো সমস্যা নেই। আপনার কাজ ভালো পাইলেই ভালো। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। কালকে এসে তোমাদের সাথে সব কিছু বুঝে শুনে এরপর কাজ দিব। ঠিক আছে, যান তাহলে। মিস্টার বাচ্চু চলে গেল। এইদিকে মেঘ মায়ের আব্বুকে ফোন দিয়ে বলে দিল সব কিছু। দুপুরে খাবার খাচ্ছে সবাই একসাথে বসে। এমন সময় পিয়া বলতে লাগলো, আচ্ছা মেঘ ভাইয়া, মায়া ম্যাডামের সাথে আপনার মনে হয় কিছু চলতেছে, তাই না? আরে চলতেছে বলতে গেলে ভুল হবে, ওনাদের বিয়ে হবে সামনে, কি বলো? ইনশাল্লাহ বিয়ে হলে আপনারা তো দাওয়াত পাবেন। ইনশাল্লাহ বিয়ে হলে আপনারা তো দাওয়াত পাবেন আর জানতেই পারবেন। ঠিক বলেছ, যখন বিয়ে হবে তখন জানতে পারবো। মেঘ খাওয়া দাওয়া শেষ করে চলে গেল মায়ের কেবিনে। চেয়ারে বসে মায়াকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর মায়ের ফোনটা রিসিভ করতেই দেখতে পেল মিষ্টি বসে আছে মায়ের পাশে। কি ভাইয়া, ভাবিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না নাকি? তা না, অফিসের একটা ফাইল খুঁজে পাচ্ছিলাম না, তাই ফোন দিয়েছিলাম। মায়া, তোমার টেবিলে যে লাল একটা গোলাপ ছিল ওইটা কোথায়? ওইটা তো ড্রয়ারের ভেতরে, চাবি তো আমি নিয়ে এসেছি। খুব জরুরি নাকি? খুব জরুরি না, কালকে একটু কাজ আছে, ওই ফাইলটা একটু লাগতো। তুমি সন্ধ্যা মিষ্টিকে নিয়ে চলে এসো অফিসে, তখন ফাইলটা নিয়ে নিবনে। আর কিছুক্ষণ না হয় ঘোরাঘুরি করব। ঠিক আছে, তাহলে কাজ করো তুমি, রাখলাম এখন। মায়া ফোনটা রেখে দিল। রাতে মেঘ কাজ শেষ করে মায়া আর মিষ্টিকে নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত রাত পর্যন্ত ঘোরাঘুরি করতে বলেছে কে? এখন রাস্তাঘাটের পরিবেশ জানা নেই নাকি তোদের? আম্মু কিছুই হবে না, তুমি এত চিন্তা করো কেন? যা ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার রেডি করতেছি। মায়া আর মেঘ চলে গেল তাদের রুমে। এইদিকে মিষ্টিও চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তোমরা বসো, আমি দেখে আসতেছি এত রাতে কে এসেছে। মায়া চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই দেখতে পেল তারা আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদের দেখে খুশি হয়ে বলতে লাগলো, আব্বু আম্মু তোমরা এত রাতে? তোকে ছাড়া ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ভেতরে যেতে বলবি না নাকি দরজার বাইরে রেখেই কথা বলবি? ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। সবাই বসে গল্প করতেছে। এমন সময় মায়ের আব্বু বলে উঠল, বেআই সাহেব, আমার মেয়ে যখন আপনার বাসায় থাকে, আমি ভাবছিলাম কি এইভাবে না রেখে ওদের বিয়েটা যদি দিয়ে দিই আমরা, তাহলে বেশ ভালো হতো না? আমিও এটাই ভাবছিলাম। মেঘ, কি বলছিস, এখন বিয়ে করবি নাকি পড়বি? আব্বু, আমি তো চাইছিলাম মিষ্টির বিয়েটা দিয়ে এরপর আমি বিয়ে করব। ভাইয়া, আমি এখন বিয়ে করব না, বিয়ে করতে করতে দেরি আছে। আমি ডাক্তার হব, এরপর বিয়ে করব। এর আগে যদি কোনো ছেলে পছন্দ হয় তাহলে আমি তোমাদের জানাবো। কিন্তু কোনো কিন্তু না, তুমি মায়া ভাবিকে বিয়ে করতে পারো, সমস্যা নেই। মেঘ আর কিছু বলল না। সবাই বসে আছে। বেশ কিছুক্ষণ পর মেঘ বলতে লাগলো, আচ্ছা, যেহেতু আপনারা বলতেছেন আমাদের বিয়ে দিবেন, তাহলে সামনের মাসে বিয়েটা দেন আমাদের, কি বল আম্মু? তোর যেটা ভালো হবে আমরা ওইটাই করব। তুই যদি বলিস সামনের মাসে বিয়ে করবি, সামনের মাসেই বিয়ে দেবো তোদের, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন তাহলে তোমরা কথা বলো, আমি ঘুমাতে যাই, কালকে আবার অফিসে যাইতে হবে। ঠিক আছে যা। মায়া তুমিও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মায়া আর মেঘ চলে গেল রুমে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মেঘ উঠে দেখে পিয়া এখনও ঘুমাচ্ছে। তাইও পিয়াকে না ডেকে অফিসের জন্য ফ্রেশ হয়ে চলে গেল অফিসে। দুপুরে বসে বসে কাজ করতেছে। এমন সময় কে আসলো। ভাইয়া, এই প্রজেক্টটা আমার মাথায় ঢুকছে না। ভাইয়া, এই প্রজেক্টটা আমার মাথায় ঢুকছে না, আমাকে একটু বুঝিয়ে দেবেন এই প্রজেক্টটা? আচ্ছা, তুমি এইখানে বসো, আমি প্রজেক্টটা বুঝিয়ে দিতেছি তোমাকে। আর কে কে এই প্রজেক্টের সাথে কাজ করতেছে তাদের ডেকে আনো, সবাইকে একসাথে বুঝিয়ে দেই। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি সবাইকে ডেকে আনছি। কেয়া চলে যেতেই এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মায়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই কেয়া সবাইকে নিয়ে চলে আসলো। ভাইয়া, সবাইকে নিয়ে চলে এসেছে। আচ্ছা, তোমরা বসো, মায়া লাইনে থাকো, আমি ওদের কাজটা বুঝিয়ে দিয়ে কথা বলতেছি তোমার সাথে। ঠিক আছে। মেঘ 1 ঘন্টা
মেঘ 1 ঘন্টায় কাজটা বুঝিয়ে দিল ওদেরকে। বেশ কিছুক্ষণ পর ওরা চলে যেতেই মেঘ মায়ের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। এভাবেই কেটে গেল 25 দিন। দুইবারই বেশ ভালো করে সাজানো হয়েছে। রাতে মেঘ বসে আছে সোফায়। এমন সময় মায়া আর মিষ্টি এসে বলতে লাগলো, মেঘ, আমরা কিছু গহনা কিনতে যাব, তুমি যাবে আমার সাথে? তোমরা যাও, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করি। তোদের ঠিক আছে, তাহলে কাজ করো। মেঘ কাজ করতে লাগলো। এদিকে মায়ার মিষ্টি চলে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 2টা দিন। রাতে মেঘ বিছানায় শুয়ে আছে। এমন সময় তার বন্ধু ফোন। কি রে শালা, আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলতেছিস? না জানিয়ে বিয়ে করব কিভাবে বলতো? তোদের বাসায় বিয়ের কার্ড আরও 15 দিন আগেই পাঠিয়ে দিয়েছি। তোরা চলে কালকে। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিতেছি, কালকে সবাই চলে আসবো। মেঘ রাফির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। পরের দিন মেঘের সকল বন্ধুরা চলে এসেছে। সবাই সবার সাথে আড্ডা মাস্তিতে ব্যস্ত। এমন সময় মায়ের আপু এসে বলতে লাগলো, মেঘ ভাবছিলাম তো বাড়িতে বিয়েটা দিব, কিন্তু মানুষ তো প্রায় 1,500 জনের উপরে আসবে। এখন ভাবতেছি কমিউনিটি সেন্টারে বিয়েটা দিতে তোমাদের। বাড়িতেই হবে, একদিনে এত কিছু করা যাবে না কমিউনিটি সেন্টারে। তা ঠিক বলেছো। আচ্ছা, বাড়িতেই বিয়ে হবে? তার শ্বশুর আপার সাথে কথা বলে চলে গেল রুমে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আজকে মেঘ আর মায়ের বিয়ে। সবাই আনন্দ করতেছে। এদিকে মেঘকে সাজিয়ে দিতেছে তার বন্ধুরা। মাম্মা, বিদেশি ম্যাডাম কিন্তু বিড়ালটা বেশ ভালোভাবে মারতে হবে। আর তুই যদি বিড়াল মারতে না পারিস আমাদের বলিস, আমরা না হয় গিয়ে বিড়াল মেরে দিব। শালা, আমার বউয়ের বিড়াল আমি মারবো, তাদেরকে দিব কেন? তাদের চাইতে বেশি বিড়াল মারতে পারি আমি, এটা ভালো করে জানিস। জানি, তোর টুনটুনিটা একটু বড় দেখে এটা বলতেছিস, চার শালা। সবাই হাসি তামাশা করতে করতে রেডি হয়ে গেল। দুপুর 2টা। সবাই চলে গেল মায়েদের বাসায়। গেট আটকিয়েছে মেঘের শালা শালিরা। তাদের সাথে মজা করতেছে সবাই। বেশ কিছুক্ষণ পর সবাই চলে গেল ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে সবাই কাজের জন্য অপেক্ষা করতেছে। এমন সময় কাজই আসলো। বেশ কিছু নিয়ম কারণ মেনে তাদের বিয়েটা হয়ে গেল। সন্ধে তাদের বিদায় দিয়ে দিল। মেঘ মায়াকে নিয়ে চলে আসলো বাসায়। গাড়ি থেকে নামতেই মায়াকে বরণ করে দিয়ে চলে গেল ঘরে। এদিকে মেঘ চলে আসলো ছাদে। সবার সাথে আড্ডা দিতে লাগলো। মামা, এটা রাখ, আজকে রাতে হয়তো কাজে আসবে না, কালকে রাতে কাজে আসবে। সকালে যাতে তোর বউকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখি, আর যদি না হয় ভাববো তুই বিড়াল মারতে পারিস নাই। দেখে নিস। এসব বলে মজা করতেছে সবার সাথে। দেখতে দেখতে রাত 2টা বেজে গেল। এমন সময় মিষ্টি এসে বলতে লাগলো, ভাইয়া তাড়াতাড়ি রুমে যাও, অনেক রাত হয়েছে, আম্মু আসলে কিন্তু অনেক বকা দিবে। যাইতেছি। এই বলে মেঘ তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসর ঘরে। দরজাটা লাগিয়ে খাটের কাছে যেতেই মায়া নিচে নেমে সালাম করলো। বাহ, আমার বিদেশি বউটা তো দেখি অনেক রোমান্টিক হয়ে গেছে। আমার রোমান্টিক বর থাকতে আমি রোমান্টিক হব না, এটা কোনো কথা হলো? এখন আদর করো। এটা বলতেই মেঘ মায়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে মেঘ মায়ের ঠোঁটে, মুখে, গলায় সব জায়গায় কিস করতেছে আর একটা একটা করে কাপড় খুলতেছে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মায়া বলতে লাগলো, ওই এখন আদর করো, আমি আর থাকতে পারবো না। করতেছি তো। আজকে তোমাকে এমন আদর করব যাতে কালকে কোমর নিয়ে সোজা না হতে পারো। ইস, কি যে বলো না। এই বলে মেঘ মায়াকে আদর করতে লাগলো। মায়া ব্যথায় উফ আহ শব্দ করতে লাগলো। থাক, বাকি কিছু শুনতে হবে না, এখন জায়গা আমি। আমার কেমন কেমন যেন লাগতেছে তাদের বাসর ঘরের কথা শুনে। আজকের পর্বটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।